সতর্কতা জারির পরও বাংলাদেশে অনিরাপদ বোধ করছেন না বিদেশি নাগরিকরা। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। If I'm walking on the streets of Bangladesh, always safe here. I'm not so sure actually. I think if you're going to be unsafe, you're going to be unsafe anywhere. পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে, আন্তরিকভাবে চেষ্টা করতেছি আমরা। আমাদের চেষ্টার আন্তরিকতা কোনো রকম ত্রুটি নেই। নিরাপত্তায় ব্যবহৃত সিসি ক্যামেরা মনিটরিং এ প্রয়োজন আরো দায়িত্বশীল লোক। প্রযুক্তি যারা প্রয়োগ করবে তারা যদি দক্ষ এবং সৎ না হয় এবং তাদেরকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তাহলে আপনি কোনো ফলাফল পাবেন না। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছে খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল, ছেড়ে দেওয়া হয়েছে রাজশাহী থেকে আটক দুইজনকে। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রাজধানীতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ সদ্য হজ ফেরত এক স্বামীর বিরুদ্ধে। মামলা না নেয়ার দাবি অস্বীকার পুলিশের। এবং পাবনার আতাইকুলায় চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত, আহত আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিজেদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশে বসবাসরত ওই দেশের নাগরিকরা। নিজ নিজ কর্মস্থল সহ সারা দেশে নির্বিঘ্নে চলাফেরা করছেন বলে জানিয়েছেন তারা। এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। গত 28শে সেপ্টেম্বর রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে। এই ঘটনার 2 দিন পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশে বসবাসরত মার্কিনী সহ পশ্চিমা দেশগুলোর নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর রেশ কাটতে না কাটতে আবারও বিদেশি হত্যা। এবার কোনো পশ্চিমা নাগরিক নয়, হত্যার শিকার হন জাপানি নাগরিক কোনিও হোসে। পরপর এই 2 বিদেশি হত্যার পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে আবারও নড়ে চড়ে বসে সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত করানো হয় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের। এই ঘটনার পর বিদেশিদের সবার পক্ষ নিয়ে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কদিনের মধ্যে আবারও আসতে থাকে উদ্বেগের বার্তা। সবশেষ শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে যাদের জন্য এত উদ্বেগ বাংলাদেশে বসবাসরত সেই বিদেশি নাগরিকরা মোটেও চিন্তিত নন। Yes, of course. Yeah. Oh, with everything that's happened in the past week recently, I think this is more a case of just random violence, like bandits, something like this. I don't think there's any connection to any international terrorism or anything like that. No connection there. That seems pretty clear. I think when I arrived 6 weeks ago, I felt more secure than I do today. I felt perfectly secure then. I think my feeling now has changed somewhat. And yes, it doesn't feel so secure. এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তারা তাদের নিজস্ব আঙ্গিকে যদি তারা নিজস্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে, সেটা ভালো, কোনো অসুবিধা নেই। সব দেশে ক্রিমিনাল আছে এবং সেই ক্রিমিনালদেরকে বের করে বিচারের ব্যবস্থা করা এটা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে, আন্তরিকভাবে চেষ্টা করতেছি আমরা। আমাদের চেষ্টার আন্তরিকতা কোনো রকম ত্রুটি নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে রংপুর, বরিশাল সহ 5 জেলার আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় বিদেশি হত্যা করে বেগম জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি জামায়াত দেশকে নিয়ে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জ্বালাও পোড়াও করে সরকারের উৎখাতে ব্যর্থ হয়ে বেগম জিয়া এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের চলাফেরা নিয়ে আবারও সতর্কতা জারি করার বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশেকা ইরশাদ। দুপুরে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এক্ষেত্রে সরকারের এবং বিভিন্ন দেশের দূতাবাসগুলোর মধ্যে নিয়মিত তথ্য বিনিময়ের উপর জোর দেন তিনি। তবে দূতাবাসগুলোর সাম্প্রতিক এই সতর্ক বার্তা জারির ঘটনাকে সরকারের উপর চাপ হিসেবে দেখছেন না এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তারা নিরাপত্তা জারি, সতর্কতা জারিটা করে আমরা আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সে থাকবো, আমরা খুব কেয়ারফুল থাকবো। আমি এটাকে পজিটিভলি দেখবো, আমি এটাকে বলবো না যে এটা প্রেশার ক্রিয়েট করা বা কিছু, বরং এটাকে আমি যেটা আগে বলেছিলাম যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর একটা প্রাথমিক পর্যায় হিসেবেই আমি ধরে নেব। বিশেষ করে কূটনৈতিক মহলে যারা থাকেন তাদের নিরাপত্তাটা কিছুটা একটা স্পর্শকাতর একটা বিষয়, যেহেতু এটার সাথে আন্তঃরাষ্ট্রীয় ব্যাপারগুলো জড়িত থাকে। কোন পরিপ্রেক্ষিতে একটি বিশেষ দূতাবাস বা একটি বিশেষ রাষ্ট্রের এমবাসি সতর্কতা জারি করছেন সেটা তারাই হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু তাদের কাছে হয়তো সুস্পষ্ট কোনো ইন্টেলিজেন্স যদি থেকে থাকে, তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে স্পষ্ট একটা মানে কমিউনিকেশন চ্যানেল ওপেন থাকা উচিত। উদ্যোগ নেয়ার 8 বছর পরেও পুরো ঢাকাকে আনা যায়নি নিরাপত্তা ক্যামেরার আওতায়। বেসরকারি উদ্যোগে অভিজাত এলাকায় প্রধান সড়কগুলোতে ক্যামেরা বসলেও গলি উপগলিগুলোতে নেই ক্যামেরার উপস্থিতি। শিগগিরই রাজধানীকে নিরাপত্তা ক্যামেরার আওতায় আনার পুরনো আশ্বাসই দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজধানীকে শুধু নিরাপত্তা ক্যামেরার আওতায় আনলেই হবে না, এটি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও হতে হবে সৎ ও দক্ষ, তবেই মিলবে এর সুফল। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগ নেতা মিল্কি হত্যা কিংবা ইস্কাটন এলাকায় এমপি পুত্রের ছোড়া গুলিতে 2 জন খুন হওয়ার ঘটনা সহ সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া বেশ কটি অপরাধের রহস্যের জট খুলেছে নিরাপত্তা ক্যামেরার ফুটেজের মাধ্যমে। তবে সবগুলোই ছিল ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগে স্থাপিত ক্যামেরার ফুটেজ। যদিও ডিএমপির পক্ষ থেকে 2007 সালেই উদ্যোগ নেওয়া হয়েছিল পুরো ঢাকাকে নিরাপত্তা ক্যামেরার আওতায় আনার। সে সময় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে লাগানোও হয়েছিল কিছু ক্যামেরা, কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে সেগুলোর অস্তিত্ব এখন বিলীন। এ অবস্থায় চলতি বছরের মে মাসে বেসরকারি উদ্যোগে গুলশান এলাকা জুড়ে লাগানো হয় 100 নিরাপত্তা ক্যামেরা। মনিটরিং এর দায়িত্বে পুলিশ কর্মকর্তারা বলছেন, ফুটেজ থাকলে যে কোনো অপরাধের রহস্য উদ্ঘাটন অনেকটা সহজ হয়। তাহলে পুরো ঢাকা নিরাপত্তা ক্যামেরার আওতায় আসছে না কেন, প্রশ্ন ছিল তার কাছে। পুরো ঢাকা মহানগরীকেই এই সিসিটিভির আওতায়, ক্যামেরার আওতায় নিয়ে আসার ইতিমধ্যে উদ্যোগ কিন্তু গৃহীত হয়েছে। আমাদের ঢাকার এন্ট্রি এক্সিট পয়েন্টে ইতিমধ্যে কিন্তু ডিএমপির উদ্যোগে আমরা এই ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু স্থাপন করেছি। রিসেন্ট যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটি নিলে আমার মনে হয় পুরো ঢাকা মহানগরী সিসিটিভির আওতায় চলে আসবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে অপরাধী গ্রেফতারে নিরাপত্তা ক্যামেরার সহায়তা নেওয়ার বিষয়টি নতুন নয়, কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতায় দেখা গেছে অনেক ক্ষেত্রেই যথাযথ ফুটেজ থাকে না। এক্ষেত্রে মনিটরিং এর দায়িত্বে থাকা লোকদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আপনি সিসি ক্যামেরা দিয়ে বাংলাদেশকে ঢেকে ফেলেন, আপনি অনেক প্রযুক্তি, উন্নত প্রযুক্তি নিয়ে আসেন, কিন্তু সেই প্রযুক্তি যারা প্রয়োগ করবে তারা যদি দক্ষ এবং সৎ না হয় এবং তাদেরকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তাহলে আপনি কোনো ফলাফল পাবেন না। কিছু এক্সপার্ট একটা ভিউ দরকার হয়, তা সেই একটা সাধারণ ব্যক্তি পর্যায়ে হয়তো সেই এক্সপার্ট যে অ্যাঙ্গেল টিভিটি তার নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে তারা যদি আমাদের সহযোগিতা চান, আমরা বলবো যে একটু যেন এই ধরনের ক্লোজ সার্কিট ক্যামেরা যখন তারা ইনস্টল করবেন তখন যেন আমাদের মতামতটা নেওয়া হয়। তবে দুজনেই বলছেন, অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা না থাকলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জাপানি নাগরিক কনিও হোসি হত্যা মামলায় রিমান্ডে থাকা বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকাল 11টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক আবু তালেব তার রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বুধবার বিপ্লবের স্ত্রী শিরিন আক্তার দিবা তার রিমান্ড বাতিলের জন্য আদালতে আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে তার রিমান্ড বাতিল করা হয়। 3 অক্টোবর জাপানি নাগরিক কনিউ হোসি রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। সেদিনই রাশেদকে আটক করা হয়। পরে 6 অক্টোবর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এদিকে রংপুরে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ে জাপানি নাগরিক হত্যা মামলায় গঠিত তদন্ত কমিটির বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করা হয়। তদন্ত একটি অনেক বড় বিষয়, এগুলো একদিনই বা 1 ঘন্টায় কিন্তু শেষ করার মতো নয়। আর যেহেতু এটি একটি হত্যা ঘটনা, এখানে অনেক কিছু আমাদেরকে মিলিয়ে দেখতে হয়। তথ্য উপাত্ত কালেকশন করা এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা একটু সময়ের ব্যাপার। অবশ্যই আমরা এটা বলতে পারি অত্যন্ত আস্থার সাথে দৃঢ়ভাবে যে আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং হয়তো তদন্ত কাজটা যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে আমাদের সর্বাধিক চেষ্টা থাকবে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সশস্ত্র লড়াইয়ের জন্য AK-47 এবং AK-22 এর মতো ভারী অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের পাশাপাশি জামায়াত শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে তারা। আর এই কাজে নেতৃত্ব দিচ্ছে ফারদিন নামের শীর্ষ এক জঙ্গি নেতা। আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে এই ধরনের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর নতুন করে অভিযান শুরু করতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে ভারী অস্ত্র বিক্রি করে এই অভিযোগ নতুন কিছু নয়। তবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো এবার অস্ত্র কিনতে তাদের সাথে যোগাযোগ শুরু করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গত 23 সেপ্টেম্বর নগরীর সদরঘাট এলাকায় একটি ছিনতাই ঘটনায় উদ্ধারকৃত 2টি AK-22 রাইফেলের উৎসের সন্ধান করতে গিয়ে নতুন তথ্য বেরিয়ে আসে। পরবর্তীতে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে জেএমবি সামরিক প্রধান সহ 5 সদস্যকে আটকের পর বের হয়ে আসে পুরো রহস্য। কয়েক মাস আগে চট্টগ্রাম কলেজে শিবিরের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের সাথে জেএমবির অস্ত্রের যোগসূত্র পেয়েছে পুলিশ। এই অস্ত্রগুলো আইটেমটাই হলো বিদেশি আইটেম এবং এটা এদেশে তৈরি করা যায় না। এটা চাইনিজ এবং আমেরিকান রাইফেল। বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্য সংগ্রহের চেষ্টা করছে এবং এই প্রেক্ষিতে তারা হয়তো 10-12 জন বা 15-20 জন সদস্য এখানে চট্টগ্রামে তারা যে সক্রিয় ছিল তো এবং এই যে বোমা তৈরি করেছে এবং কিছু অস্ত্র তারা সংগ্রহ করেছে। চট্টগ্রামে জেএমবিকে সংগঠিত করার পাশাপাশি অস্ত্র সংগ্রহ এবং অর্থের যোগানদাতা হিসেবে ফারদিন নামে এক যুবকের সন্ধানে নেমেছে পুলিশ প্রশাসন। আমরা খুঁজে বের করছি যে এই ফারদিনের অস্ত্রের ভান্ডারের উৎসটা কি এবং অর্থের উৎস তার কোথায়। এই অবস্থায় জঙ্গিদের প্রতিরোধে নতুন করে অভিযানের কৌশল নির্ধারণ করতে যাচ্ছে পুলিশ। টাকা পয়সা ছিনতাই করে তারা সাংগঠনিক যে শক্তি বৃদ্ধির একটা চেষ্টা করছে হয়তোবা। এছাড়াও এর বাইরেও কেউ যদি এই তাদেরকে আর্থিকভাবে সহায়তার কাজে জড়িত থাকে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন কর্ণফুলী এলাকা থেকে আটক হওয়া 4 জেএমবি সদস্যের কাছ থেকে ফারদিনের ব্যাপারে সুস্পষ্ট ধারণা নিতে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সদ্য হজফেরত এক স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রুমা নামের এক গৃহবধূকে আগুনে ঝলসানো শরীর নিয়ে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে তিনি মারা যান। পুলিশ এই ঘটনায় মামলা নেয়নি দাবি করে নিহতের স্বজনদের অভিযোগ, স্বামী আবু তাহিরি রুমাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছে স্বজনরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের স্বজনরা জানায় গেল বৃহস্পতিবার রাতে রুমাকে বাড্ডার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ডেকে নেয় তার সদ্য হজফেরত স্বামী আবু তাহের। রাত 9টায় রুমা বসুন্ধরায় পৌঁছালে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ করেন তার বোন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পর শুক্রবার রাতে সে মারা যায়। এরপর থেকে স্বজনদের অভিযোগের আঙুল আবু তাহেরের দিকে। গেট দিয়ে ঢুকতে নিছি, গেটটা খালি আমি খুলছি নিচের, আমার গায়ের মধ্যে আগুনটা ঢাইলা পেট্রোলের ডিবাটা ঢাইলা দিয়ে আগুনটা ধরায় তারা উপরে উঠে গিয়ে দরজা আটকায় দিল। আমার লোকে কোনোই করল না। এরপর আর আমার বোন কিছু করতে না। এবার জিজ্ঞেস তার ভাই আপনি কি করছেন, তার ভাই কোনো কথা বলে নাই। তার ভাইয়ের ভাই নাকি 1 ঘন্টা পর ওনারা বংশ দিয়ে নিয়ে আসছে। যে মানুষটা এত
বড় জঘন্য কাজ করলো, তারা কিভাবে ছেড়ে দেয় থানা দেখা। স্বজনরা আরো বলছেন, শেয়ার ব্যবসায়ী আবু তাহেরের সাথে 5 বছর আগে বিয়ে হয় রুমার, কিন্তু দীর্ঘদিন ধরে রুমাকে শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার পর পুলিশ তাহেরকে থানায় নিয়ে গেলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের। তারপর থেকে পলাতক অভিযুক্ত তাহের। যেহেতু থানা পুলিশ তারা অ্যারেস্ট করছে, তো বোনের এখানে চিকিৎসা করি, তারপরে আপনার বাকিটুকু আমরা দেখবো। দিয়ে আবু তাহের এই জিনিসটা না করতো, আজকে আবু তাহের এখানে থাকতো। সে এখানে থাইকা 4 ফ্যামিলির লোকজন এখান থেকে বলতো, আমরা করি নাই, আমরা তোমাদের পাশে আছি। তবে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া মেনেই ব্যবস্থা নেওয়া হবে। বিষয় হচ্ছে মামলা নিব না কেন, থানা তো মামলা নেওয়ার জন্য নাকি, মামলা না নেওয়ার তো কোনো কারণ নাই। এখন আমরা পোস্টমর্টম করাবো, পোস্টমর্টম করায় বাদী ভিকটিমের আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করব, তারপর পরবর্তী আইনগত পদক্ষেপ যেগুলো আছে সেগুলো আমরা নিব। স্বজনরা জানান, রুমাকে বিয়ের সময় প্রথম স্ত্রীর কথা গোপন রাখেন আবু তাহের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর 4টার দিকে 7-8 জনের একটি সংঘবদ্ধ চোরের দল আতাইকুলা থানার কাজিয়ারপাড়া গ্রামের একটি বাড়িতে ঢুকে গরু চুরির চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে তাদের ঘিরে ফেলে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও 3 জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হয় ইয়ারুল নামে একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনের লাশ উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় ইয়ারুলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়। গরু চোরের সংবাদ শুনে গ্রামবাসী ধাওয়া করে 2টা গরু চোরকে গণপিটুনি দিয়ে মারি ফেলে। এলাকার লোকজনের কাছে জানতে পারি যে 5-7 জন লোক একটা পিকআপ নিয়ে পার্শ্ববর্তী তাজিয়াপাড়া গ্রামে গরু চুরি করতে আসে এবং পিকআপটা আকিজের ওখানে রাস্তার পাশে রাখে। একটা গ্রামে যখন গরু চুরি করতে যায় তখন গ্রামবাসী টের পায়, সব চিৎকার করে, তখন তারা দৌড়ে পালানোর ফলে 2 জনকে গণপিটুনি দেয়। দুপুরের সময় আরো থাকছে। সরকারি নিষেধাজ্ঞায় 15 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও ইলিশ ধরা শুরু। প্রতিদিন রক্ষা পেয়েছে 1.5 থেকে 2 কোটি ইলিশ। এবং কম্পিউটারের যন্ত্রাংশ বেচাকেনায় প্রস্তাবিত ভ্যাট কার্যকর হলে ক্রেতা হারানোর শঙ্কা ব্যবসায়ীদের। ভ্যাট আদায়ে এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন। গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত সৌরভের পরিবার এখনো দিন কাটাচ্ছে আতঙ্কে। সন্তানের চিকিৎসা ব্যয় বহনের দুশ্চিন্তার পাশাপাশি সংসদ সদস্যের ভয়ে পরিবারটি অসহায়। এদিকে চিকিৎসকরা বলছেন, শারীরিকভাবে সুস্থ হলেও সৌরভের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সৌরভ সুন্দরগঞ্জের সুন্দর আবহাওয়ায় 7 সকালে বেরিয়েছিল প্রাতঃভ্রমণে। রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে পড়ে লাল রঙের একটি গাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা সংসদ সদস্যের পিস্তল থেকে উড়ে আসে বুলেট। গুলিবিদ্ধ সৌরভ 2 পায়ে বুলেটের যন্ত্রণা নিয়ে 7 দিন ধরে চিকিৎসাধীন রংপুর মেডিকেল কলেজে। গুলিবিদ্ধ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতার পাশাপাশি সৌরভের দিনমজুর বাবা মা এখন চরম অসহায়। আজকে যদি এমপি না হয় সাধারণ লোক হইতো, এতদিন গ্রেপ্তার হইতো। তার টাকা পয়সা আছে বিধায় গ্রেপ্তার তার পুলিশ বাহিনী করতে পারেনি। আমার সাথে কেন আক্রোশ থাকবে? আমার বাচ্চাকে নিয়ে আমি আগের মতো যেন বাসায় থাকতে পারি, এও বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে যাই। একজন সংসদ সদস্যের এমন কাণ্ড চরম বর্বরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের বর্বরচিত কাজে আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যদি অংশগ্রহণ করেন, তাহলে এদেশে আইনের শাসন কতটা পিছিয়ে আছে সেটি প্রকটভাবে ফুটে উঠছে। আর চিকিৎসকরা বলছেন, শিশু সৌরভ এখন অনেকটা শঙ্কামুক্ত। তবে পায়ের ক্ষত শুকালেও তার মন থেকে আতঙ্কের দাগ মুছবে না সহজে। লাকিলি তার ওইটা হয়নি, লাকিলি সেফ সাইড দিয়ে লেগে সেফ সাইডে চলে গেছে। তার হয়তো হাড় ভেঙে যেতে পারতো, ভ্যাসেল যদি মেজর ভ্যাসেল ছিঁড়ে যেত, তাহলে সেক্ষেত্রে হয়তো বা তাকে লিম্বটাও লস করতে হতে পারতো। এই ধরনের ক্ষেত্রে
বাচ্চাটা সবসময় জন্য ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে, তার ডিপ্রেশন হতে পারে, তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। গত শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় স্থানীয় সংসদ সদস্য লিটন সৌরভের পায়ে গুলি করেন। একজন জনপ্রতিনিধির কাছে সন্তানের মতো স্নেহ আর ভালোবাসা পাবার কথা ছিল শিশু সৌরভের, কিন্তু বিনা কারণে ফুলের মতো নিষ্পাপ এই শিশুটির ভাগ্যে জুটল তপ্ত সীসার আঘাত। নৈতিকতা বিবর্জিত এমন হিংস্রতার জন্য নতুন প্রজন্মের কাছে কি জবাব দেবে এই সমাজ? এমন প্রশ্ন থেকেই যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে 22তম দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থী অভিভাবকরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রশ্ন ফাঁসের কারণে এবার মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন, অথচ প্রশ্ন ফাঁসের বিষয়টি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। তাই বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সকল প্রমাণ তুলে ধরা হবে। আমাদের দাবি হচ্ছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যেসব অযোগ্য ও মেধাবীরা মেডিকেলে ভর্তি হয়েছে তাদেরকে বাদ দিয়ে পুনরায় পরীক্ষা নিয়ে নতুন করে মেধাবী যোগ্যতার ভিত্তিতে আবার ভর্তি পরীক্ষা উত্তীর্ণ করা হোক। আমি পেয়েছি হচ্ছে 173.75, আর গত বছরের পরিসংখ্যানগুলোতে দেখা যায় এই মার্কস পেয়ে ঢাকার মধ্যে কোনো মেডিকেলেই হয়ে যায় চান্স, কিন্তু এইবার যেহেতু প্রশ্ন ফাঁস হয়েছে, এত ভালো মার্কস পেয়েও আমাদের কোনো চান্স হয় না। আমরা রাজপথে এসেছি পুনঃ পরীক্ষার দাবিতে। আমরা সাধারণ অভিভাবক, সাধারণ পরীক্ষার্থী, আমরা কোনো রাজনৈতিক ব্যানারে চিহ্নিত নই। অতএব জয় আমাদের সুনিশ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে পৌনে 11টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর চ ইউনিটে 135টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা 7,319 জন। প্রত্যেক আসনের বিপরীতে এবছর 54 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনেকের প্রেফারেন্স থাকে এ ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিট, তারপরে একবার চ ইউনিটে পরীক্ষা দিয়ে যায়, এই জন্য একটু হার্ড হয়ে যায়। টাফ ছিল না, ইজিলি ছিল, অতটা কঠিন হয়নি, অতটা সহজ হয়নি, ভালোই হয়েছে। বাকিটা প্র্যাকটিক্যালের উপর নির্ভর করবে, কতটা চান্স পাওয়ার যোগ্য আর পরীক্ষা সবার কেমন হয় সেটার উপর নির্ভর করবে আর কি। ড্রয়িং এর উপর পড়ালেখা করার খুব ইচ্ছে তার, এই কারণে আর কি বাচ্চা যেটা শখ তার উপর এখন তার ইচ্ছের উপরে বাধা দেওয়াটা আমরা আর কি ভালো মনে করি নাই। পুলিশ প্রহরায় থাকা হত্যা মামলার এক আসামি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছে। সকাল 7:30টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে বাথরুমে যাওয়ার কথা বলে আসামি তাজুদ খা পালিয়ে যায়। গত 8 অক্টোবর নেত্রকোনার আটপাড়া থানায় বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় এক গ্রামবাসী নিহত হন। সে সময় মারামারিতে আহত হয় ওই হত্যা মামলার 2 আসামি। তাদেরকে চিকিৎসা দিতে সেদিনই নেত্রকোনা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকেই পালিয়ে যায় আসামি তাজুদ খা। এদিকে পলাতক আসামিকে ধরতে সব রকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম। পাশাপাশি আসামির পাহারায় থাকা 2 পুলিশ সদস্যের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গত 8 তারিখ নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন এলাকায় একটি বিলের দখল নিয়ে 2 পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার 2 জন আসামি গত 8 তারিখ থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাদের একজন আজ সকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের গাফিলতির দায়িত্ব নিরূপণপূর্বক মামলা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে। পাশাপাশি পলাতক আসামিকে ধরার ব্যাপারে জোর অভিযান তৎপরতা অব্যাহত আছে। রাজধানীর মালিবাগ রেলগেটে বাসের ধাক্কায় রিকশায় থাকা একজন চিকিৎসক মারা গেছেন। আজ ভোর 6:30টায় এই ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত চিকিৎসকের মেয়ের জামাই জানায়, সকালে ছোট মেয়েকে বিশ্ববিদ্যালয়ে গাড়িতে তুলে দিতে আসতে রিকশায় করে বাসা থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন 65 বছর বয়সী মুক্তিযোদ্ধা ডক্টর মতিয়ার রহমান।
রিকশাটি খিলগাঁও থেকে মালিবাগ রেলগেটে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাস ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান ওই চিকিৎসক। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আহত মেয়েকে মালিবাগের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডক্টর মতিয়া রহমান এইড ফর পুয়ার পিপলসের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। আমার ফাদার ইন ল আমার শালিকাকে নিয়ে ভার্সিটিতে পৌঁছায় দিতে যাচ্ছিল। জাহাঙ্গীরনগরে পড়ে আমার শালিকা। তো ওই ভোর 6:30টার দিকে আনুমানিক তখন মালিবাগ রেলগেট ক্রস করছিল। ওই সময় পেছন থেকে একটা বাস ধাক্কা মারে রিক্সাটাকে। রিক্সা থেকে উনি সিটকে পড়েন, পরে বাস চাপা দিয়ে দেয়। নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রাক্তন প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডাক্তার হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বি সহ বিভিন্ন বিশেষজ্ঞরা বক্তব্য দেন। সময় তারা মানসিক রোগ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করে জনসচেতনতার উপর জোর দেন। দেশের প্রাপ্তবয়স্কদের 16%ই মানসিক সমস্যায় ভুগছেন। 2005 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। আর 2009 সালে শিশুদের নিয়ে করা আরেকটি গবেষণায় দেখা যায় 18%ই ভোগে মানসিক সমস্যায়। এ পরিসংখ্যান শুধু যারা বিশেষজ্ঞদের কাছে মানসিক চিকিৎসা নেন তাদের। এর বাইরেও আছেন পারিবারিক ও সামাজিক জীবনে বিভিন্ন সমস্যায় আক্রান্ত অনেক মানুষ। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক আকাশ। সেতুলি বন্ধুদের সঙ্গে ব্যস্ত আড্ডা আর খুনসুটিতে। ভার্চুয়াল এই আড্ডা তাকে বিচ্ছিন্ন করে ফেলেছে যৌথ পরিবারের পারিবারিক আড্ডা থেকে। ছোট সদস্যদের এই মিলন মেলায় কেউই যেন ঠিক কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না। ইন্টারনেটের ওয়াইফাই কানেকশন, স্মার্টফোন, গ্যাজেট বা ল্যাপটপ সামনের মানুষটি থেকে আলাদা করে ফেলেছে তাদের। পাথর থাকে কয়েকটা লাগানো, সেটাকে ভাঙতে হয়। আজকাল এটা কি বলবো, ট্রেন্ড হয়ে গিয়েছে বলতে পারেন, যে গ্যাজেটসের মধ্যে কিছু না কিছু অ্যাটলিস্ট ইনভলভ থাকা লাগবে। মাকে নিজে দেখি, মাও গ্যাজেটসের উপর কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সো সবাই সবার লাইফ নিয়ে আলটিমেটলি বিজি। ইন্টারনেট ছোটদের কাছে খেলার বিষয় হলেও পূর্ণবয়স্কদের কাছে তা সময় কাটানো আর আত্মপ্রচারণার বিষয়। সবাই ভার্চুয়াল লাইফটাকেই বেশি ইম্পর্টেন্স দেয় এখন। পার্সোনালি লাইফটাকে কেউ এতটা জানতেও চায় না, ইন্টারেস্ট ফিল করে না। দেখা যায় আমার হাজব্যান্ড টক শো নিয়ে ব্যস্ত, তখন আমিও কি করব, কতক্ষণ ভালো লাগে না, আমি টক শো দেখতে বোর ফিল করি। সো তখন দেখা যায় ওই বোরিং টাইমে আমি তখন আমার ফেসবুকে আমি বসে যাই। সবাই এখন টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে গিয়েছে, এরকম কিছু একটা। এখন বাইরে বাইরে এত একটা ঘোরা হয় না। টেবিলে পরিবারের সব সদস্য মিলে একসঙ্গে এমন আন্তরিক পরিবেশে খাবার ভাগ্য মেলে কালে ভদ্রে। সম্পর্ক তো কখনো চেঞ্জ হওয়ার না, যন্ত্রের কারণে সম্পর্কটা একটু যান্ত্রিক হয়ে গেছে। একটা ফ্যামিলি মেম্বার একটা ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলবে, এটা খুব অ্যালার্মিং। আজকে আমারও একটা বেবি আছে, এই ধরনের নিউজ দেখলে আসলে আতঙ্কিতই লাগে। ব্যস্ত কর্মময় জীবন আর ভার্চুয়াল জগৎ ক্ষতিগ্রস্ত করছে বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোনের আত্মিক সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক ও সামাজিক মিথস্ক্রিয়া কমে আসায় মানসিক রোগের সম্ভাবনা বাড়ছে। অনেক ক্ষেত্রে তা ভয়াবহ সন্দেহ প্রবণতা থেকে শুরু করে কাছের মানুষটিকে খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে। মানে টেনশন থাকবে, দুশ্চিন্তা থাকবে, অশান্তি থাকবে, এবং পাশাপাশি তার অন্য নর্মাল কাজগুলো তো ঠিকমতো হচ্ছে না। না হওয়াতে তার তো মানসিক রোগে হওয়ার যে ব্যাকগ্রাউন্ডগুলো, সেই ব্যাকগ্রাউন্ডগুলো শক্ত হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু মানসিক রোগী হিসেবে তাদেরকে চেনে না, কারণ তাদের বাইরে কোনো সমস্যা নাই, শুধু সন্দেহটাই কিন্তু মেইন রোগ। চারিত্রিকভাবে অন্তর্মুখী না হয়ে বহির্মুখী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রজনন মৌসুমের 15 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও পদ্মা, মেঘনা সহ ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময় পেরিয়ে যাওয়ায় ভোর থেকেই দেশের বিভিন্ন বড় বড় নদীতে মাছ ধরতে নেমে পড়েন শত শত জেলে। 15 দিনের ক্ষতি পুষিয়ে নিতে স্বতঃস্ফূর্তভাবে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে মাছ শিকারকে কেন্দ্র করে আবারও সচল হতে শুরু করেছে বরিশালের ইলিশ মোকাম। চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীর মতে
ইলিশ ধরা বন্ধ থাকায় প্রতিদিন 1.5 কোটি থেকে 2 কোটি পরিমাণ ইলিশ রক্ষা পেয়েছে। এদিকে এই মাছ শিকারকে কেন্দ্র করে ফের সচল হতে শুরু করেছে মৎস্য বন্দরগুলো। মা ইলিশ রক্ষায় গত 25 তারিখ থেকে ইলিশ মাছ ধরা, মজুদ এবং পরিবহন নিষিদ্ধ করেছিল সরকার। দিন যাবৎ মাছ ধরা বন্ধ ছিল, আমরা নদীতে জাল ফেলাইতে নিয়ে অনেক কষ্টে ছিলাম, রোজগার করার অসম্ভব ছিল। কারণ নদীতে জাল ফেলাইতে আছি, খুবই ভালো লাগতেছে, মাছ টাছ পাওয়া যাচ্ছে ভালোই। ইলিশ আসা আমদানি শুরু হয়েছে, সেই উপলক্ষে ইলিশের পুরো সরগরম অবস্থা। কিন্তু আগের চাইতে বন্ধ হওয়ার আগে যে দাম ছিল তার চাইতে তুলনামূলক ইলিশের দাম একটু বেশি। গতকাল রাত 12টা 1 মিনিট থেকে আমাদের মা ইলিশ রক্ষা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপিত ছিল সেটি শেষ হয়েছে। এখন থেকে জেলেরা ঠিক আগের মতোই নদীতে মাছ ধরতে পারবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই শুরু হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও রাজধানীর পাইকারি বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে অধিকাংশ চাল বিক্রি হচ্ছে কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি দরে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ার কারণেই কমছে না চালের দাম। এদিকে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমলেও পরিবর্তন আসেনি দেশি পেঁয়াজের বাজার দরে। তবে চিনির দাম সামান্য ওঠানামা করলেও স্থিতিশীল রয়েছে আটা, ময়দা, ভোজ্য তেল আর মশলাসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজার। পাইকারদের আনাগোনা কিংবা বেচাকেনার ব্যস্ততা কোনোটিরই কমতি নেই মোহাম্মদপুর সরকারি কৃষি পণ্যের পাইকারি পেঁয়াজ, রসুন আর আদা আলুর বাজারে। তবে মাসখানেক আগেই বেড়ে যাওয়া পেঁয়াজের বাজার শান্ত হয়নি এখনো। বাজারে আমদানি করা পেঁয়াজ প্রকারভেদে 35 থেকে 55 টাকার মধ্যে থাকলেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা দরে। কেজি প্রতি আলু 21 থেকে 23 টাকা, প্রকারভেদে আদা 65 থেকে 80 টাকা আর রসুন বিক্রি হচ্ছে 98 থেকে 100 টাকা দরে। চায়না পেঁয়াজটা বিক্রি করতেছি 30 থেকে 32 টাকায়, আর মিশর বিক্রি করতেছি 30 থেকে 35 টাকায়, আর পাকিস্তান বিক্রি করতেছি 35 থেকে 42 টাকায়। যে সমস্ত দেশের থেকে পেঁয়াজ আমদানি হয়েছে, এই পেঁয়াজটা না আসলে হয়তো দেশের পেঁয়াজের দাম আরো অনেক ঊর্ধ্বগতি থাকতো। এদিকে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মিনিকেট, নাজির শাইল, আটা সহ সব ধরনের চালের দাম। বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বাড়তি দামে বিক্রি হওয়া এসব চালের দাম শিগগিরই কমছে না বলেও জানিয়েছেন আড়তদাররা। যে 50 বস্তা কিনে হলো 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, যে সামনে যদি কমে, তবে ধানের দামটা বেশি হওয়াতে এই অবস্থাটা হয়েছে। কেজিতে 3-4 টাকা দাম বাইরে গেছে। মিনিকেট আর আটাশের দাম কমবে না, কমার কোনো সম্ভাবনা নাই। যা আছে মনে করেন বর্তমানে তাই থাকতে পারে, হয়তো কিছু বাড়বে কিন্তু কমবে না, কারণ মিনিকেট আস্তে আস্তে আরো বৈশাখ। তবে কিছুটা স্বস্তি রয়েছে মসুর, খেসারি, মুগ ডাল সহ চিনি আর ভোজ্য তেলের পাশাপাশি সব ধরনের মশলার বাজারে। মসুরির ডাল ঈদের আগে ছিল আপনার 118 থেকে 19 টাকা, এখন 114 থেকে 15 টাকা হয়ে গেছে। এছাড়া আপনি চিনির দাম অবশ্য গত 4-5 দিনে আপনার বাড়ছে, 1700 থেকে এখন 1730 টাকা আপনি চিনির দাম, আর খোলা তেলের দাম কমছে। কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে। এমনকি বেশ কিছু পণ্যের দাম কমেছে বলেও দাবি ব্যবসায়ীদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কম্পিউটারের যন্ত্রাংশ বেচাকেনার ওপর প্রস্তাবিত 4% ভ্যাট আরোপের প্রস্তাবকে অনলাইন ব্যবসার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এছাড়া এই প্রস্তাব কার্যকর হলে 10% ক্রেতা হারানোর আশঙ্কা করছেন তারা। আর ভোক্তা পর্যায়ে ভ্যাট আদায়ের ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, অ্যাডভান্স ট্রেড ভ্যাট এটিভিকে বাধ্যতামূলকভাবে কার্যকর করা হলেই বরং বেশি লাভবান হবে সরকার। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। দেশের উন্নয়নে তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেয়া হলেও গত বাজেটে কম্পিউটারের হার্ডওয়্যার যন্ত্রাংশ বেচাকেনার ওপর 4% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। এই প্রস্তাবকে ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায় হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আর এই প্রস্তাব কার্যকর হলে বর্তমানে দেশে 10,000 কোটি টাকার প্রযুক্তি পণ্যের বাজারে 10% ক্রেতা হারানোর আশঙ্কা করছেন তারা। পাশাপাশি অনলাইন বেচাকেনায় ভ্যাট না থাকায় বৈষম্যের শিকার হবেন বলেও অভিযোগ তাদের। কম্পিউটার বা ল্যাপটপের দাম যদি আমি 30,000 টাকা ধরে নিই, সেখানে আসলে 4% ভ্যাট মানে 1200 টাকা বেড়ে যাচ্ছে। যে সর্বসাকুল্যে 25,000 বা 30,000 টাকা ল্যাপটপ কিনছে, তার জন্য 1,000 বা 1200 টাকা আমি মনে করি অনেক। আমার মনে হয় যে 10 থেকে 20% পারচেস কমে যেতে পারে। অনলাইনের জন্য কিন্তু ভ্যাট ট্যাক্স কিছু নাই। ভ্যাটটা যদি 4% ইম্পোস্ট হয়, আমরা একটা বৈষম্যের শিকার হব। এছাড়া ভ্যাট আদায়ের ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তাদের হেনস্থার শিকার হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি দোকানে কিন্তু আপনার ভ্যাট কালেকশন করার মতন অফিসার কিন্তু তার তৈরি হয়নি। সারা বাংলাদেশে 12,000 কম্পিউটার ব্যবসায়ীর ভিতরে শুধুমাত্র এফেক্টেড হবে মাল্টিপ্ল্যান সেন্টার আর হচ্ছে আপনার আগারগা আইডিবি ভবন। এই দুইটা জায়গায় হচ্ছে ভ্যাট অফিসাররা চিনে, সেখানে যে মাত্র কয়েকটা প্রতিষ্ঠানে হানা দিবে এবং হানা দেওয়ার পরে তাদেরকে হয়তো কিছুটা হেনস্থা করবে।
ব্যবসায়ীরা বলছেন, নতুন করে ভ্যাট আরোপ না করে বরং অ্যাডভান্স ট্রেড ভ্যাটকে বাধ্যতামূলকভাবে কার্যকর করা হলে প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়ার সাথে সাথে বাড়বে রাজস্ব আয়। সমস্ত প্রোডাক্টে কিন্তু আমদানি করা হয়। ট্রেড ভ্যাট যেহেতু একবার আমদানি ক্ষেত্রে দেওয়া হয় 4%, অতএব আমার মনে হয় ওই জায়গাটাতেই ওখানে রিজিট থাকা উচিত সরকার, যে বাধ্যবাধকতামূলক সবাইকে এটিপি দিয়ে আসতে হবে এবং এটিপি দিয়ে আসলে সেকেন্ড টাইমে কারো যেন ভ্যাট নিয়ে সমস্যা না হয়। সংশ্লিষ্টরা বলছেন, গত 3 মাসে কয়েক দফা বৈঠক হলেও এখনো কোনো সিদ্ধান্তে আসেনি সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলার পাশাপাশি যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় খাদ্যমন্ত্রী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব 14 বছর বয়সী বালিকাদের দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে সেজন্য 75 পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা মুক্তিযুদ্ধের সকল প্রমাণ ও নথি নষ্ট করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃতির মাধ্যমে তারা স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করতে চেয়েছে। খাদ্যমন্ত্রী আরো বলেন, যারা শেখ রাসেলকে হত্যা করেছে তারা এখনো চক্রান্ত চালাচ্ছে শেখ হাসিনাকে হত্যার জন্য। কাজেই শিশু কিশোরদের সুনাগরিক হয়ে ওঠার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের দোরগোড়ায় জ্বালানি সেবা পৌঁছে দিতে সারা দেশে প্রতি মাসে 3.5 লক্ষ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনার সভায় তিনি একথা বলেন। এছাড়া আগামী 2.5 বছরের মধ্যে চট্টগ্রামে গ্যাসের আর কোনো সমস্যা থাকবে না বলেও জানান তিনি। বিদ্যুতের ব্যাপারে বড় পরিকল্পনা নিয়েছে। আমরা একটু আগে দেখলাম প্রায় 5,000 কোটি টাকার একটা পরিকল্পনা এখন বিদ্যুতের ক্ষেত্রে কাজ করছে। হয়তো সাময়িকভাবে চিরাংবাসীদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় আগামী 2 বছরের মধ্যে এটা সেরে যাবে। প্রতি মাসে প্রায় 3.5 লক্ষ বিদ্যুৎ সংযোগ আমরা দিচ্ছি। 3.5 লক্ষ বিদ্যুৎ সংযোগ প্রতি মাসে আমরা দিচ্ছি, কেবল আরইবিতে না, আমরা পিডিবি সহ। বয়সন্ধিকালে পুষ্টিকর খাবার না পেয়ে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় ময়মনসিংহ অঞ্চলের কিশোর কিশোরীরা। শিক্ষকরা বলছেন, বয়সন্ধিকালে পুষ্টিকর খাবারের অভাবে ছেলেমেয়েরা ক্লাসে অমনোযোগী থাকে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPABর কর্মকর্তা জানান, এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে স্কুল পর্যায়ে কাজ করছেন তারা। হোসেন আলীর তোলার ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। বয়সন্ধিতে ঠিক কী ধরনের খাদ্য ও পুষ্টি গ্রহণ করতে হবে এ বিষয়ে তেমন ধারণা নেই ময়মনসিংহ অঞ্চলের ছেলে মেয়েদের। আবার কারো কারো পুঁথিগত কিছু ধারণা থাকলেও সে অনুযায়ী খাবার পায় না তারা। শিক্ষার্থীরা জানায়, পরিবারের সবার জন্য যে খাবার তৈরি করা হয় তারাও তাই গ্রহণ করে, তাদের জন্য আলাদা কিছু করা হয় না। এখন আমাদের বাড়ন্ত বয়স, এখন আমাদের বিভিন্ন ধরনের সুষম খাদ্য নেওয়া উচিত। তো এখন আমাদের কিভাবে খাবারটা নিতে হবে এটা সম্পর্কে আমরা কিছু জানি না। আমাদের এখন বাড়ন্ত সময়, ঠিক আছে, মানে আমাদের এখন অসুখ বিসুখ প্রায় লেগে থাকে। পরিবারে যা রান্না হয়, সকালে যা রান্না হয় তাই আমার পরিবারের বড় ভাইরাও যা খায় তা আমরাও খাই। প্রাইভেট থাকার কারণে বা স্কুল থাকার কারণে আমরা প্রতিনিয়ত সেই খাবারটা পাচ্ছি না, যার ফলে সহজেই শরীরটা ক্লান্ত হয়ে পড়ছে। এদিকে অভিভাবকরাও বলছেন, বয়সন্ধিকালে কি ধরনের খাবার দিতে হবে তা তারা জানেন না। আবার জানলেও সাংসারিক ব্যস্ততায় আলাদা কিছু করা সম্ভব হয়ে ওঠে না। বাচ্চারা নিয়ে প্রাইভেটে আসি, ব্যস্ততা থাকি বা সংসারের আরো কাজ থাকে, এর জন্য দিতে পারি না। আমরা ফ্যামিলির জন্য যা খাবার তৈরি করি বাচ্চাদেরকে তাই খাইতে দিই। শিক্ষকরা বলছেন, বয়সন্ধিকালে পুষ্টিকর খাবারের অভাবে ছেলেমেয়েরা প্রায়ই অসুস্থ হওয়ার পাশাপাশি ক্লাসে অমনোযোগী থাকে। পুষ্টিহীনতার কারণে অনেক সময় দেখা যায় ছাত্ররা এই অজ্ঞান হয়ে যায় বা তাদের শারীরিক দুর্বলতা দেখা দেয়, ক্লাসে অমনোযোগী থাকে। তবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPABর কর্মকর্তারা জানান, এ বিষয়ে সচেতনতা তৈরিতে জেলার 35টি স্কুলে প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছেন তারা। FPAB 5টা উপজেলাতে এখন UBR প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম কাজ করছে। UBR প্রোগ্রাম মূলত অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করে। বয়সন্ধিকালীন বিভিন্ন শারীরিক, মানসিক, প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যা থাকে ওদের, এই সংক্রান্ত বিষয়ে আমরা 30টা স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রামে কাজ করছি। চিকিৎসক
চিকিৎসকরা বলছেন, বয়ঃসন্ধিকালে যথাযথ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে স্কুল পর্যায়ে বেশি করে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে টাঙ্গাইলেও চলছে নানা আয়োজন। জেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা নির্মাতারা। আর এই উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর মাত্র কদিন পরেই বেজে উঠবে উৎসবের বাদ্য। দিনরাত খেটে মণ্ডপে মণ্ডপে তাই চলছে প্রস্তুতি। রংতুলির আঁচড়ে আকর্ষণীয় করে তোলা হচ্ছে 10 ভুজা মা দুর্গার প্রতিমূর্তি। মনের মাধুরী মিশিয়ে কাজ করে চলেছেন প্রতিমার কারিগররা। আর উৎসবের দিন ঘনিয়ে আসায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। আমাদের ব্যস্ততা সীমাহীন ব্যস্ততা। এখন আমাদের এই যে টাইমলি খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নাই। এর 1 মাস আগের থেকে ব্যস্ততা শুরু হয়েছে, এখন পর্যন্ত ব্যস্ততা চলছে। আমরা যে পূজার আয়োজনটা করেছি সর্বাঙ্গিকভাবে আমরা চাই যে আমাদেরটা সুন্দর হোক, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করি। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা চেয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি। পূজা মণ্ডপে কোনো দুর্ঘটনা না ঘটে, নির্বিঘ্নে যাতে পূজারীরা পূজা করতে পারে, তার জন্য আমি পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের কাছে জোর দাবি করছি, ওনারা আমাদেরকে সেইভাবে নিরাপত্তা দিবেন। অবশ্য পূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। প্রতিবারই যেভাবে দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল টিম ডিবি কাজ করে, এবারও তার ব্যতিক্রম হবে না। মন্দির কেন্দ্রিক বিভিন্ন নিরাপত্তা, প্লাস বিসর্জনের ঘাট যে আছে সেদিকে নিরাপত্তা, আর 3-4 দিনের যে একটা বিশাল প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবছর টাঙ্গাইলে প্রায় 1100 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 60 জন। শুক্রবার গাজায় হামাস ও ইসলামী জিহাদের বিক্ষোভের সময় সীমান্তের বেড়ার কাছে পৌঁছে ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল ছুড়লে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন কমপক্ষে 6 জন। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এরা হলেন 20 বছর বয়সী আহমেদ আল হিরবাইউদি, আবেদ আল ওয়াহিদি ও হুসাম দাওলা। এর আগে শুক্রবার সকালে হামাসের গাজা প্রধান ইসমাইল হানিয়ে ইন্তিফাদা বা শাহাদাত পিয়াসী আন্দোলনের ডাক দেন। এরই মধ্যে বেথেলহেম ও জেরুজালেমেও ছড়িয়ে পড়েছে সংঘর্ষ ও আন্দোলন। এছাড়া পশ্চিম তীর ও হেব্রনে পুলিশের রাবার বুলেটে অন্তত 30 জন বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। সিরিয়ায় অভিযানের সময় আকাশ নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া। এ সপ্তাহের মধ্যেই বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। সিরিয়ায় যার যার বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনায় বসার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বানের পর শুক্রবার সে বিষয়ে তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখায় বলে জানান মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিটার কুক। গত 1 সপ্তাহে রাশিয়ার যুদ্ধবিমান অন্তত 3 বার মার্কিন ড্রোনের খুব কাছাকাছি দিয়ে উড়ে যায় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী সামরিক নীতি গ্রহণের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা শুরুর পর অন্তত 2 বার রুশ বিমান তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়লে বিষয়টি নিয়ে পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে সিরিয়ায় সরকারি বাহিনী ও রুশ বিমান হামলার মধ্যে নতুন করে আলেপ্পো শহরের কয়েকটি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করেছে আইএস। আইএস দমনে সিরিয়ার আসাদ বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রুশ বিমান ও মিসাইল হামলার সহায়তায় দেশটির হামা প্রদেশে অভিযানে নেমেছে সিরীয় সরকারি বাহিনী। রুশ বিমান হামলায় 2 কমান্ডার সহ অন্তত 300 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে আইএস দমনে সিরিয়ায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স।
সরকারি বাহিনীর পাশাপাশি রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হামা এখন রণক্ষেত্র। গুরুত্বপূর্ণ এ শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে বৃহস্পতিবার থেকেই অভিযানে নামে আসাদ বাহিনী। হামায় চলা সিরিয়ার সরকারি বাহিনীর এ অভিযানের ছবি শুক্রবার প্রকাশ করে গণমাধ্যম। গত 10 দিন ধরে সিরিয়ার বিভিন্ন স্থানে চলা বিমান হামলায় 2 কমান্ডার সহ অন্তত 300 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে রুশ প্রতিরক্ষা দপ্তর। গত 24 ঘন্টায় রুশ বিমান সিরিয়ার বিভিন্ন স্থানের 60টি আইএস অবস্থানে অন্তত 67 দফা হামলা চালিয়েছে বলেও জানায় রুশ সেনাবাহিনীর সহকারী জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইগোর মাকুসেভ। এমন পরিস্থিতিতে সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে আসাদ বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আসাদ বিরোধীদের বদলে আইএস বিরোধী যুদ্ধে সিরিয়ার কুর্দি বাহিনীর সাথে মার্কিন প্রশাসন কাজ করার কথা ভাবছে বলেও জানান তিনি। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় কুর্দি বাহিনীকে সাথে নিয়ে যে অভিযান পরিচালনা করা হয়েছে তা দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থল অভিযানে আইএস মোকাবেলায় সক্ষম কুর্দি বাহিনী। এছাড়া সিরিয়ার বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর যোদ্ধাদের সাথে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের। আইএস বিরোধী স্থল অভিযান পরিচালনায় আসাদ বিরোধী বাহিনীর যোদ্ধাদের এ প্রশিক্ষণ কর্মসূচি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে তথ্য ফাঁস হওয়ার পর বিভিন্ন মহলের চাপে পড়ে তা স্বীকার করে পেন্টাগন। অ্যাস্টন কার্টারের এমন বক্তব্যের পরপরই সিরিয়ার আইএস বিরোধী অভিযানে নিজেদের নতুন পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। সিরিয়ার কোবানি ও ইরাকে এই পদ্ধতিতে অভিযান চালিয়েছি আমরা। আপাতত প্রশিক্ষণের চেয়ে আইএস বিরোধী অভিযানে থাকা যোদ্ধাদের অস্ত্র ও রসদ সরবরাহের দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে সাময়িক বিরতি দিচ্ছি আমরা। এদিকে আইএস বিরোধী অভিযানে সিরিয়ার রাক্কায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। শুক্রবার এক সংবাদ সম্মেলনে কথা জানান ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। গত 27 সেপ্টেম্বর প্রথমবারের মতো সিরিয়ার দেইর আল জোর এলাকায় বিমান হামলা চালায় ফ্রান্সের রাফালে যুদ্ধবিমান। আদনান আহমেদ, সময় সংবাদ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। এরপর তার শারীরিক অবস্থা জানতে বেশ কিছু পরীক্ষা করা হয়। আর সবশেষ পরীক্ষা অনুযায়ী মাশরাফির রক্তে আগের তুলনায় প্ল্যাটলেট বেড়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। তার অবস্থা এখন স্থিতিশীল। আর এই ধারা অব্যাহত থাকলে আগামী 7 দিনের মধ্যে হাসপাতাল ছেড়ে মাশরাফি বাসায় ফিরতে পারবেন বলেও জানান বিসিবির চিকিৎসক। যদিও এখনও মাশরাফির জ্বর ও মাথা ব্যথা আছে। আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের 3য় রাউন্ডের ম্যাচ দিয়ে দীর্ঘ 1.5 বছর পর ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনে ফেরার কথা ছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সতর্কতা জারির পরও বাংলাদেশে নিরাপদ বোধ করছেন বিদেশি নাগরিকরা। চাপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছে খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল। ছেড়ে দেয়া হয়েছে রাজশাহী থেকে আটক 2 জনকে। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এবং দেশে প্রাপ্তবয়স্কদের 16% ভুগছেন মানসিক সমস্যায়। পারিবারিক ও সামাজিক সম্পর্কে শিথিলতায় বাড়ছে রোগ মত বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।